না, কিন্তু এই ধরনের যে বক্তব্য যে সেটা ভেঙে দেব, আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা ভাঙা মাছ শুরু করব যে আমাদের পতাকা বহন করার লোক থাকবে না। এত সিম্পল, এত সাধারণ মানুষ, আর যখন ওনাকে কেউ উস্কানি দেবে তো উনি তো চুপ করে থাকবেন না। নিশ্চয়ই উনি যা করেছেন ঠিক করেছেন আমি মনে করি। শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলাম, উনি তো অনেক বড় নেতা, উনি তো ফোন তোলেন না কারো, তো উনি ফোন তোলেননি। আবার ওনার যে সেক্রেটারি আছে উনি সুমিত রায়, উনি যখনই আমি ফোন করতাম উনি আমার ফোন তুলতেন। আপনি যে বর্তমান দলে রয়েছেন সেখানে ছোট নেতা থেকে বড় নেতা সকলের সাথে কন্ট্যাক্ট রয়েছে হুমায়ুন কবিরের। তৃণমূল কংগ্রেসের যুব নেতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ কেন করা যেতে পারে? আর হুমায়ুন কবিরকে সবাই একটাই কথা বলছে কি বাঘের বাচ্চা। দল যিনি প্রতিষ্ঠা করেছে এবং দলের যিনি শীর্ষে বসে রয়েছেন জেইউপির নেতা হুমায়ুন কবির একাধিক বিস্ফোরক মন্তব্য করছেন এবং তার দলের মুর্শিদাবাদের জেলা সভাপতি তিনিও ইতিমধ্যে ইস্তফার যে কাগজ সেই কাগজ দলের হাতে তুলে ধরেছেন। কিন্তু কলকাতা কেন্দ্রিক তার যে দলের নেতারা রয়েছেন, লড়াকু নেতৃত্বরা রয়েছেন, তারা কি বলছেন দলের এই প্রধানের বিস্ফোরক মন্তব্যে? মুখ্যমন্ত্রী স্বয়ং রেগে গিয়েছেন হুমায়ুন কবিরের বিভিন্ন মন্তব্যে। আপনারা তো কর্মী, ওনার মুখ চেয়ে জয়েন করেছিলেন জেইউপিতে, আপনারা কিভাবে দেখছেন ওনার এই ধরনের বক্তব্যগুলো? দেখুন, সবথেকে আগে আমি একটা কথা বলতে চাই কি এখন এই প্রেজেন্টলি পশ্চিমবাংলায় একজনই যে মানুষ, যে একটা রাজনৈতিক থেকে একজন যে মানুষ, ওনার নাম হুমায়ুন কবির, আমাদের আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। উনি একমাত্র যে মানুষের জন্য লড়াই করছেন, মানুষের আওয়াজ আমাদের বিধানসভায় বলুন ইয়া গভর্নমেন্টকে বলুন উনি পৌঁছাচ্ছেন। তো আর এখন যত বড় বড় নেতা ছিলেন, এখন তো প্রাক্তন বলবো, এখন তো প্রেজেন্টলি আর কেউ নেই যে এত বড় বড় নেতারা ছিলেন। এখন আমরা সবাই দেখতে পাচ্ছি কখনো কালীঘাট তৃণমূল, কখনো ঋত্রব্রত তৃণমূল ওরা করছেন। আর একজনই আবার বলবো আমাদের কান্ডারি, আমাদের এজেইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব, উনি মুসলমান মাইনরিটির জন্যে আওয়াজ তুলছেন। মাইনরিটির জন্যে উনি যতটুক ওনার সম্ভব উনি আওয়াজ তুলছেন। আর এই জন্যেই আমরা দেখলাম কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি ওনার উপরে এফআইআর দিলেন। উনি আবার আমাদের হুমায়ুন কবির সাহেব রেজিনগর থানায় গিয়ে হাজিরা দিলেন। আবার 14 তারিখে আবার একটা নোটিশ পাঠিয়েছে, ওখানেও উনি যাবেন আশা করি। তো এই সব চলছে, এই সব রাজনৈতিক কারণে ওনাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে, অনেক অসুবিধায় ফেস করতে হচ্ছে। ইয়াসাদ্দা, হুমায়ুন কবির তিনি যে বক্তব্যগুলি বলছেন, এর আগেও দেখেছি যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তারপর উনি কিছুদিন আগে যে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী নামে সরাসরিভাবে যে তথ্য দিলেন সম্পূর্ণভাবে মিথ্যে সেই তথ্য। উনি সংখ্যালঘুদের কথায় ভেবে দল তৈরি করেছিলেন, আপনারা সেই দিকে মুখ চেয়ে জয়েনও করেছিলেন, দাঁড়িয়েও ছিলেন বিধানসভা ভোটে। কিন্তু ওনার যে এইরকম কিছু কিছু মন্তব্য উনি করে বসছেন, অসুবিধার সৃষ্টি করছে, আপনাদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে, মনে হয় না যে একটু ভেবে চিন্তে কথা বলা দরকার? দেখুন, আমি একটা কথা বলি, হুমায়ুন কবির সাহেবকে আমি অনেক কাছে থেকে দেখেছি, অনেক আমার বড় ভাই, ওনাকে আমি সবসময় সম্মান দিই, ওনাকে সামনে রেখে আমি এই জেইউপিতে জয়েন করেছি লাস্ট ডিসেম্বরে। একটা কথা বলবো, ওই মানুষ এত সিম্পল, এত সাধারণ মানুষ, আর যখন ওনাকে কেউ উস্কানি দেবে তো উনি তো চুপ করে থাকবেন না। নিশ্চয়ই উনি যা করেছেন ঠিক করেছেন আমি মনে করি। আর যে ভাগীরথীর ওটা বলেছিলেন, ওটা উনি স্টেজে, আমিও ওই মঞ্চে উপস্থিত ছিলাম, ওই মঞ্চে উনি সবার সামনে উনি ক্ষমা চেয়েছেন। এই ভাগীরথীর ওই কমেন্টটা বলার দরকার ছিল না, ওটা আবেগে বলে দিয়েছিলেন। তো ওটা নিয়ে উনি অলরেডি অ্যাপোলোজাইজ করেছেন, ক্ষমা চেয়েছেন। সেটা ভেঙে দেবো এই ধরনের কথা দলের প্রতিষ্ঠাতা তার মুখে কি শোভা পায়? দেখুন, একটা কথা বলি, পোস্ট 4 মে ইলেকশনের পরে আমরা এত বড় বড় যে তৃণমূলের নেতাগুলো ছিল, একজনে কেউ আওয়াজ তোলেনি। যখন আওয়াজ তুলেছে একজন, ওনার নাম হলো হুমায়ুন কবির। না, কিন্তু এই ধরনের যে বক্তব্য যে সেটা ভেঙে দেবো, আপনারা যারা জেইউপি করেন, ওনাকে এজেইউপি করেন, তারা ওনাকে প্রতিষ্ঠাতার হিসেবে রাখছেন, ওপরে দেখছেন, ওনাকে দেখে ওনার পথ প্রদর্শক
হিসেবে কাজ করছেন, উনি যখন বলছেন সেটা ভেঙে দেবো, যেটা নিয়ে এত বিতর্ক, মুখ্যমন্ত্রী বিধানসভাতে দাঁড়িয়ে বলছেন সেটা ভেঙে দেবো, এই শব্দ ব্যবহার করা হচ্ছে, বিধানসভার খাতাতেও পর্যন্ত নোট করা হচ্ছে হুমায়ুন কবির সেটা ভেঙে দেবে কথা বলছে, এইগুলোকে কি আপনি এইভাবে ফেলে দিতে পারবেন? দেখুন, এটা এই যে উনি যে এই বক্তব্যটা দিলেন, এই স্টেটমেন্টটা দিলেন, এটা ওনার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, এই ব্যাপারে আমি কিছু বলবো না। কিন্তু একটাই কথা বলবো, হুমায়ুন কবির মানুষের জন্যে রাস্তায়, আচ্ছা, মানুষ হিসেবে কেমন হুমায়ুন কবির? আমি তো বললাম 100/100 উনি মানুষ হিসাবে। আমি ওনাকে যেদিন থেকে আমি জয়েন করলাম, আমাকে নিজের ছোট ভাইয়ের মতন উনি দেখেন, আর আমি ওনাকে আমার বড় ভাই হিসাবে আমি সম্মান দিই। মানুষ হিসাবে এত সিম্পল, এত ডাউন টু আর্থ। দেখুন, উনি একটা গ্রামের থেকে উঠে এসছেন, ওনার আপনি ব্যাকগ্রাউন্ড দেখবেন, মাটির মানুষ যেটা বলে, মাটি থেকে উঠে নিজে মানে সাইকেলের যে কাজ উনি আগে, ওই সাইকেলের পার্টসগুলো ওনার আগে উনি যখন করতেন, ওখান থেকে তো মানুষ, মানে মাটির মানুষ, মাটি থেকে মাটির মানুষ উনি উঠে এসছেন। আর মনে হয় না যে নিশ্চয়ই ওনাকে কি কেউ ভুল বোঝাচ্ছে, মানে এই ধরনের কথা বলে ওনাকে যে উস্কে দিচ্ছেন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে ওনাকে উস্কে দেওয়া হচ্ছে, তাহলে কি বেশ কিছু লোকজন রয়েছে যারা দিনের পর দিন হুমায়ুন কবিরকে উস্কে দেন এবং সামনে ঠেলে দেন, এবং হুমায়ুন কবির কিছু বললে তখন প্রবলেমে তিনিই পড়েন, বিপদে তিনিই পড়েন? না, একটা কথা বলি, হুমায়ুন কবিরকে কেউ উস্কাতে পারবে না। হুমায়ুন কবিরকে তাহলে এই ধরনের কথা ওনার মাথা থেকে কেন বেরোয়? মানে সেটা ভেঙে দেবো, ভাগীরথীতে ভাসিয়ে দেবো, একাধিক মন্তব্য, মানে এটা উনি করেন কেন? এটা তো এটা তো উনি ভালো করে বলতে পারবেন। কিন্তু আমি মনে করি হুমায়ুন কবির ইজ আ ভেরি এক্সপিরিয়েন্স অ্যান্ড আ ভেরি ওল্ড পলিটিশিয়ান। ওনাকে কেউ গাইড করতে, মানে গাইড করার দরকার নেই, या ওনাকে কেউ গাইডেন্স দেবেন, या ওনাকে কেউ নির্দেশ দেবেন কি আপনি এটা করুন, এটা করুন। আমি যেহেতু ওনাকে অনেক কাছের থেকে দেখেছি, ওনার যেটা ভালো লাগে উনি করেন মানুষদের জন্যে। উনি অনেক সব সময়, যখনই কেউ অসুবিধাতে পড়ে, যখন কেউ কোনো কাজের ব্যাপারে, যে কোনো জিনিস হলো, পলিটিক্যাল হলো, সোশ্যাল হলো, উনি সব সময় মানুষের সাথে থাকেন, মানুষের কাছে থাকেন, মানুষের পাশে থাকেন। আচ্ছা, আপনি বলেন যে মাটির মানুষ হলো হুমায়ুন কবির, এবং তিনি গ্রামের একজন সাদামাটা একজন পলিটিশিয়ান। তিনি একটা দল তৈরি করেছেন এজেইউপি। এজেইউপি একটি গ্রামের পার্টি, মানে গ্রামে তৈরি করা হয়েছে, তার গড় রয়েছে রেজিনগরে, মুর্শিদাবাদে রয়েছে। সেই দল কলকাতার মতো শহরকেন্দ্রিক পার্টির সাথে বিট করতে পারবে? দেখুন, আমরা এই দলটা লাস্ট ডিসেম্বরে এই দলের ঘোষণা হলো, বাবরি মসজিদটা যখন কাজটা শুরু হলো, তো অনেক আবেগ, অনেক, যখন এই দলটা শুরু হলো তখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, মানে যা তা উল্টো পাল্টা নিন্দা, অনেক কিছু আমরা দেখলাম, আপনারা সবাই দেখলেন তৃণমূল কত কিছু করলো আমাদের নতুন দলের উপরে। বিজেপির একটা যে ঝড়, ওরাও আমাদেরকে ছাড়েনি। ওর পরেও এই 5 মাসের পুরনো পার্টি, আমরা এই 2026 ইলেকশনে 2টো সিট, যেখানে হুমায়ুন কবির সাহেব লড়াই করলেন, আর ওখানে উনি রেজিনগর থেকে 65,000+ ভোটে জিতেছেন, আর আমাদের নওদা থেকে 35,000+ ভোটে জিতেছেন। দুজনই আমরা বলবো কি, দুজনই যেমন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর হুমায়ুন কবির সাহেব, দুজন 2টো সিট থেকে লড়াই করেছেন, আর দুজনই 2টো সিট থেকে জিতেছেন। কিন্তু মার্জিনটা দেখবেন, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ নিয়ে হুমায়ুন কবির কি হিউজ মার্জিন থেকে জিতেছে, আর আমাদের মুখ্যমন্ত্রীর মার্জিনটা আপনারা সবাই জানেন। হুমায়ুন কবির বলেন যে উনি ওনার দলটা সংখ্যালঘুদের কথার জন্য, মানে সংখ্যালঘুদের জন্য ওনার দল, তাদের ফিউচার, তাদের ভবিষ্যৎ সিকিউর করার জন্য তার এই দলটা। কিন্তু বাংলাভাষী মুসলিম ছাড়াও তো কলকাতাতে বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পশ্চিমবঙ্গে উর্দুভাষী মুসলিমরা রয়েছে, তারা কেন হুমায়ুন কবিরের কথা ট্রাস্ট করবে, বিশ্বাস কি করে জন্মাবে তাদের মধ্যে? দেখুন, সব থেকে আগে এই জিনিসটা একটা ভুল কনসেপ্ট কি এটা একটা মুসলমানের দল। যেহেতু বাবরি মসজিদ নিয়ে আমাদেরকে সবাই কানেক্ট করে, তো একটা মসজিদ যে একজন বানাচ্ছেন, তো এটা তো কোনো ভুল না। কিছুদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী পুরীর যে জগন্নাথ মন্দিরটা, ওটা দীঘাতে উনি করলেন। তো কেউ চার্চ বানাচ্ছে, কেউ গুরুদ্বারা বানায়। তো আমরা একটা মসজিদ যখন, একটা ভালো একটা ইনিশিয়েটিভ একজন নিচ্ছেন, তো এত সবার গায়ে জ্বালা কেন, আমি এটা বুঝতে পারি না। তো আমি বলবো কি, যখন একটা মন্দির হচ্ছে আমাদের কোনো আপত্তি নেই,
তো একটা মসজিদ যখন হচ্ছে, এতজনের কেন গায়ে লাগছে, এত আপত্তি কেন? উর্দুভাষী মুসলিমদের মন জয় করতে পারবে হুমায়ুন কবির, বা ভোটটাকে একত্রিত করতে পারবে? আমি যেটা এখন দেখছি পোস্ট 4 তারিখের পরে, 4 মের পরে, এখন আপনি মুর্শিদাবাদ যেটা বললেন কি মুর্শিদাবাদ থেকে এই দলটা, এখন আমাদের মুর্শিদাবাদ ছেড়ে দেন, মুর্শিদাবাদ তো আছেই যেহেতু হুমায়ুন কবির সাহেব ওখানকার বাসিন্দা, কিন্তু আমাদের নদিয়া বলুন, উত্তর দক্ষিণ দিনাজপুর বলুন, নদিয়া, আমাদের মালদা বলুন, ইভেন কলকাতায় আমি কিছুদিন আগে মহরমের দিন, মহরমের যে দিন আমি একটা অনেক বড় একটা ফাংশন করলাম, যেখানে আমরা 1000 থেকে বেশি বোতল শরবত, আবার যেটা আমরা মহরমে বলি না খিচড়া, ওই আমাদের আলু আর চালের একটা খিচড়া বলে, এটা আমরা মহরমে সবাইকে দিলাম। এই এত বড় প্রোগ্রাম আমি আমার আম জনতা উন্নয়ন পার্টির ব্যানারে করলাম, আর প্রচুর লোক এসে দেখলো, প্রচুর লোক আমাদের স্টলে এসে খাওয়া দাওয়া করলো। আর হুমায়ুন কবিরকে সবাই একটাই কথা বলছে কি বাঘের বাচ্চা, কি বাঘের বাচ্চা। একটাই মানুষ যে মুসলমানের জন্য কথা বলে, মুসলমান সম্প্রীতির জন্যে উনি চিন্তা ভাবনা করেন, আর কেউ নেই। যত বড় বড় যে মুসলমান লিডার এখন কোথায় আপনি বলুন আমাকে। এরা কি যোগাযোগ করেছিল এই তৃণমূলের যে মুসলিম লিডাররা রয়েছেন, যারা দাওয়াতে ইসলাম ডাকও দিয়েছিলেন, ফিরাদ হাকিম রয়েছেন, জাভেদ খান রয়েছে, এরা কি কোথাও গিয়ে যোগাযোগ করেছিল, বা প্রকাশ্যে এরা থাকলেও ভেতরে ভেতরে যে ছোট ছোট নেতারা ছিল তারা কি যোগাযোগ করেছে এজিপিতে জয়েন করার জন্য? কলকাতা কেন্দ্রিক বলছে। এটা তো আমার জানা নেই, এটা তো আমার সাথে তো কেউ যোগাযোগ করেনি, করতে পারে হুমায়ুন কবির সাহেব। হুমায়ুন কবির একবার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু তিনি নেবেন না, তার একদম সাফ কথা ছিল। এটা ওনার ডিসিশন, যেহেতু উনি আমাদের পার্টির চেয়ারম্যান, ওনার ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন। আমরা সবাই ওনাকে সামনে রেখে আমরা ওনার পার্টির সৈনিক, আর ওনার যা ডিসিশন হবে ওটাই ফাইনাল ডিসিশন আমরা সবসময় মনে করি। আর ডেফিনেটলি আমাদের এখন আপনি দেখবেন আমাদের বাংলার যত জেলাগুলো আছে, যেখানে মুসলিম বলুন ইয়া হিন্দু বলুন, এখানে মুসলিম আর হিন্দু বলে কিছু নেই। এখানে আমাদের আমাদের বিধানসভায় যেটা হলো, হিন্দু ক্যান্ডিডেটগুলো তো অনেক জায়গায় আমরা প্রার্থী দিলাম, তো হিন্দু ক্যান্ডিডেটও আছে, মুসলমান ক্যান্ডিডেটও আছে। আর আমাদের অনেকজন আমার সাথে নিজেই আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করছে জয়েনিংয়ের জন্যে, তো আমরা অনেক শিগগিরই। এই জয়েনিংয়ের সংখ্যা কি বেড়ে গেছে মানে এই তৃণমূলের ভাঙনের পর? নিশ্চয়ই, এটা তো অনেক আগে থেকে, যখন 4 তারিখের পরে যে ভাঙন হলো, যেটা তৃণমূল কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল যেটা হয়ে গেছে, এটা তো আমরা কখনো আশাও করতে পারিনি, কোনো চিন্তাও করতে পারিনি। নট ইন মাই ওয়াইল্ডেস্ট ড্রিম অলসো আমি এটা ভাবলাম কি একটা দল যখন হারার পরে এরম তাসের মতন ভাঙবে। আচ্ছা, এই তৃণমূল কংগ্রেস যেটা আপনি একসময় করতেন, সেই দল সংখ্যালঘুদের একটা ভোট ব্যাংকের ওপর এতদিন টিকে ছিল, এবং সেই দলটা দেখা গেল এখন ভেঙে চুরমার হয়ে গেছে। এই যে ইউপি যেটা রয়েছে হুমায়ুন কবিরের দল, তারাও কিন্তু প্রথম থেকে বলে যাচ্ছে যে আমরা সংখ্যালঘুদের উন্নয়নের কথা ভাবছি, সংখ্যালঘুদের জন্য আমাদের দল। এই সংখ্যালঘু এজেন্ডাতে কি টিকে থাকতে পারবে এজেপি? তৃণমূলের হাত তো দেখলাম আমরা। দেখুন, তৃণমূল যখন ক্ষমতায় ছিল অনেক বড় বড় কথা বললেন। আমরা দেখুন, যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল, সংখ্যালঘুর একটা অনেক বড় একটা জিনিস ছিল কি, ওরা মেনলি যত সংখ্যালঘুর যত ভোট ব্যাংক ওসব তৃণমূলেই পড়েছিল, এটা আমরা সবাই জানি। 2011 বলুন, 2016 বলুন, যেহেতু 2024 ফলটা আলাদা হলো, কিন্তু একটাই কথা বলবো, সংখ্যালঘু সবসময় তৃণমূল কংগ্রেসের সাথে ছিল। তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু যে লিডারগুলো এত বড় বড়, আমি নাম বলবো না পার্সোনালি, আপনারা সবাই জানেন, ওরা এখন কোথায়, মার্কেটে তো দেখাই যাচ্ছে না। এখন তৃণমূল কালীঘাট তৃণমূল করছে না ঋতব্রত তৃণমূল করছে, আপনারা সবাই জানেন। আর একটাই কথা বলবো, মানুষরা অনেক কষ্ট পেয়েছে, মানুষদেরকে ঠকেছে। আপনার দল চেঞ্জ করার কারণ কি ছিল? আপনি কি মানে বুঝে গিয়েছিলেন তৃণমূলের ভাঙন সৃষ্টি হয়ে গেছে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় লবি, মমতা বন্দ্যোপাধ্যায় লবি যেটা ভেতরে রয়েছে তৃণমূলের অন্তরে, সেটার জন্যই কি আপনাকে দল ছাড়তে হয়েছিল? দেখুন, আমি তো দল অনেক আগেই ছেড়েছিলাম। আমি তো 2020 2021 দল ছাড়লাম। আমি যুব সংগঠনে ছিলাম, আমি যুবর স্টেট সেক্রেটারি ছিলাম। মানে এত বড় পদ ছেড়ে দিয়ে সদ্য তৈরি হওয়া একটা দলে কেন আপনি যোগদান করলেন? দেখুন, তৃণমূল ছাড়ার একটাই কারণ ছিল কি, তৃণমূল কেউ ভালো কাজ করলে ওদেরকে কাজ করতে দেয় না। তৃণমূলের একটাই কারণ আছে, যেহেতু একটাই পরিবার সব কিছু রুল করবে, এটা তো হয় না। আপনি একদম সরাসরি বন্দ্যোপাধ্যায় পরিবার? হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু একটা কথা বলবো কি, যখন কেউ ভালো কাজ করে ওদেরকে
আরও মোটিভেট করে এগিয়ে নিয়ে যাওয়ার হয়। একটা আমার প্রশ্ন, আপনি তো সংখ্যালঘু কমিউনিটি থেকে রয়েছেন, এত বড় একটা তৃণমূল কংগ্রেসের পদে ছিলেন, কখনো এরকম হয়েছে যে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বা তাদের ভালোর জন্য কোনো প্রস্তাব রাখছেন কিন্তু দল আপনাকে বসিয়ে দিচ্ছে? না, আমি যখন 2016 থেকে 2021 পর্যন্ত আমি স্টেট সেক্রেটারি ছিলাম, সাধারণ সম্পাদক, তো আমি অনেক কিছু কাজ করেছি। প্রত্যেকটা আমাদের 23টা জেলার বিভিন্ন জেলায় আমি ঘুরেছি। নট অনলি সংখ্যালঘু, যেহেতু আমাদের পশ্চিমবাংলায় আমার মুসলমান ভাইরাও যেমন আমার প্রিয় আছে, আমার হিন্দু ভাইরাও আমার সাথে অনেক ভালো সম্পর্ক আছে। যেখানে আমি ঈদের নামাজ পড়ি, ওখানে আমি দুর্গা পুজো, কালী পুজোতেও ওদের সাথে প্যান্ডেলে গিয়ে ওদের সাথে আড্ডা মারা। আবার সকালে যখন দুর্গা পুজোয় ভোরবেলায় কলা বউ স্নান হয়, তখন আমি ওদের সাথে গিয়ে গঙ্গায় ওদের সাথে আমি যোগ দিই। তো যেহেতু আমি একটা ইসলামিক একটা মুসলমান দল একটা কমিউনিটি থেকে আছি, আমি মন্ত্র ওইসব বলতে পারি না, কিন্তু আমার রেসপেক্ট আমার সব সময় হিন্দু বলুন, শিখ, ইসাই সব ধর্মই আমার যে রেসপেক্ট আছে ওটা সারা জীবন থাকবে। সবাই তো এখন দল থেকে বেরিয়ে, মানে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে বলছে আমার সাথে এই ঘটনা ঘটেছিল, আমাকে এই সময় চুপ করিয়ে দেওয়া হয়েছিল। আপনার সাথে কি হয়েছিল? এরকম কিছু হয়েছিল? দেখুন, আমি এখন কারো নিন্দা করব না, কারো আমি খারাপ কিছু বলবো না, কিন্তু একটা কথা বলতে চাই। আমি যখন কোভিডের সময় এটা ছিল, আমাকে যখন দল নতুন কমিটিতে রাখিনি, তো আমি তখন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলাম। উনি তো অনেক বড় নেতা, উনি তো ফোন তোলেন না কারো, তো উনি ফোন তোলেননি। আবার ওনার যে সেক্রেটারি আছে উনি সুমিত রায়, উনি যখনই আমি ফোন করতাম উনি আমার ফোন তুলতেন, কথা বলতেন। সুমিতের ব্যবহারটা কেমন ছিল, যাকে এখন পুলিশ খুঁজে পাচ্ছে? না, আমার সাথে তো চিরকাল ভালোই ছিল। তাই বলছি, আমি যখন ফোন করতাম উনি আমার ফোন তুলতেন, আবার রিপ্লাই ব্যাক করতেন, তো আমার সাথে ব্যবহারটা ভালো ছিল। তো কিন্তু আমি ওটাই বললাম ওনাকে ফোন করে, কি আমার কমিটিতে নতুন কমিটি হলো, আমার নামটা যুবতে কেন নেই? আর যেখানে তোলাবাজ, সিন্ডিকেট, এদের নামগুলো পুরো ভর্তি ওই কমিটিতে, আর যেখানে আমার একটাও কিছু ফলস কেস নেই, কিছু নেই, আমাকে কেন বাদ করা হলো? ইয়াসারদা, আপনি একটা পদে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে বলেন যুবরাজ, আপনাদের মানে নেতা আর কি, মমতা বন্দ্যোপাধ্যায় তো রয়েছেনই, তার পাশাপাশি যুবক যারা রয়েছিলেন, আপনারা ছিলেন তৃণমূলের, তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবার একটাই অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ডিরেক্ট আমাদের কোনো কানেকশন ছিল না, আমরা কল করতে পারতাম না, ওনার সাথে কোনো কথা হতো না, যেটা আপনিও কথা বলতে বলতে একটু আগে বেরোলো। তাহলে কন্ট্যাক্ট করতেন কিভাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শতে আপনারা চলছেন, যদি সেই আদর্শতে কোনো ত্রুটি বা বিচ্যুতি দেখা যেত তাহলে কি করে যোগাযোগ করতেন, জানাতেন কি করে? দেখুন, আজকে আমি তো অনেক ছোট একটা যুবর পদে ছিলাম, সাধারণ সম্পাদক। যারা তৃণমূল কংগ্রেসের, কিন্তু হুমায়ুন কবির তো অন্য, মানে আপনি যে বর্তমান দলে রয়েছেন সেখানে ছোট নেতা থেকে বড় নেতা সকলের সাথে কন্ট্যাক্ট রয়েছে হুমায়ুন কবিরের। তৃণমূল কংগ্রেসের যুব নেতার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ কেন করা যেতে পারে? আমি তাই আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আমি তো যেটা বলছি, আমি একটা সাধারণ সম্পাদক একটা যুবর ইউনিটে ছিলাম, যারা মাদারে ছিলেন সিনিয়র, যারা তৃণমূল কংগ্রেসের ফাউন্ডার মেম্বার, ওরা যেটা আমি শুনেছি, আমার নিজে চোখ দিয়ে দেখেছি, ওরা 4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষায় অভিষেক ব্যানার্জির অফিসে ওয়েট করতেন। ওনাদেরকে সময় দেওয়ার সম্ভব ছিল না ওনাকে। আর যখন উনি নিজেই অভিষেক ব্যানার্জি যখন ডাকতেন, এই যে ফাউন্ডার মেম্বার বলুন তৃণমূলের, অনেক পুরনো যারা নেতা, তৃণমূলের ফাউন্ডার নেতাগুলো, ওদেরকে বসিয়ে রেখে আবার যখন লাস্টে ওনার যে পিএ সুমিত রায়ের সাথে দেখা করে ওনারা চলে যেতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করা আপনাদের মানে আমার তো ছাড়ুন, বড় বড় সিনিয়র লিডার, ওদের দেখা করা সম্ভব ছিল না। আমি তো অনেক ছোট একটা পুঁটি মাছ ছিলাম। আচ্ছা, সুমিত, ওর উপরে পুরো দায়িত্ব দেওয়া ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পিএ ছিলেন? হ্যাঁ, উনি কথা বলতেন। আপনাকে কথা বলি যে একটা ফাউন্ডার মেম্বার অফ আ পার্টি আছেন, দল যার সাথে মানে দিদির সাথে ডে 1 থেকে ওনারা আন্দোলন করে, লড়াই করে, এত মার খেয়ে, বয়স্ক নেতারা যারা রয়েছেন তারাও বসে থাকতেন। একদম একদম একদম। মানে সকাল অফিসে ঢুকলেন, অভিষেক ব্যানার্জির অফিসে ঢুকলেন, আর সকাল দুপুর বিকেল হয়ে গেল, কোনো সময় রাত হয়ে গেছেন। আপনি চোখে দেখেছেন, নিজের চোখে? আমি শুনেছি, চোখে দেখেছি, অনেকজনের থেকে শুনেছি যারা ওখানে নিজেই ওয়েট করেছেন, বড় বড় যারা অনেক পুরনো সিনিয়র লিডার, যাদেরকে দেখে নেতা মন্ত্রী তারাও বসে থাকেন, মন্ত্রীরাও। একদম একদম। মানে এই জন্যই তো দেখুন আজকে এই দলের এই অবস্থা হলো। এইসব না হলে তো দল এমনি ভাঙতো না।
হার জিত তো সব দলে হয়। যখন আমাদের পশ্চিমবাংলায় ইলেকশন হলো, সাথে সাথে সাউথেও ইলেকশন হলো, যেখানে নতুন সিএম বিজয়ের জির দলটা জিতলো, ওখানেও তো একটা অপোজিশন, ওখানে তো অপোজিশনকে ডিম ছুঁড়ে মারছে না, না জুতোর মালা পরাচ্ছে, না রাস্তায় হাফ প্যান্ট পরে হাঁটাচ্ছে। এসব আমরা বাংলায় দেখলাম আচ্ছা, কেন? ইয়াসারদা, আপনি বললেন যে যখন আপনাকে দায়িত্ব দেওয়া ছিল তখন বিভিন্ন জেলাতে জেলাতে ঘুরতে হয়েছে, হিন্দু মুসলিম সবার সাথে দেখা করতে হয়েছে। আচ্ছা, এই জাহাঙ্গীরের কখনো সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, জাহাঙ্গীরের সাথে শোনা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একজন প্রবীণ নেতা তাকে নাকি চড় মেরেছিলেন জাহাঙ্গীর, তারপর তিনি নিজের বিধানসভাতেই যাওয়া ছেড়ে দিয়েছিলেন। মানে কিরম দাপট ছিল এই জাহাঙ্গীরের? দেখুন, আমার থেকে ভালো তো মানুষরা বলবে। জাহাঙ্গীরের সাথে আমার 3-4 বার দেখা হয়েছিল, সালাম দুয়া যেমন হয় ওরকম ছিল, বাস অত ওর থেকে বেশি আমার ওনার সাথে যোগাযোগ হয়নি কখনো, আর আমার দরকারও পড়েনি। মনে হয়েছিল যে উনি ওনার মধ্যে ওই পুষ্পা নিজেকে উনি বলেন, তো পুষ্পার ফিচার কিছু দেখতে পেয়েছিলেন? মানে একটা মুভির হিরো টাইপের কোনো ফিচার ছিল যাকে পুষ্পা বলে নিজে দেখুন, নিজেই আমি বলেন? যখন দলে ছিলাম 2020-21 যখন দলটা ছাড়লাম, জাহাঙ্গীর তখন ছিল না। এই 21 থেকে এই তার 25। আগে জাহাঙ্গীরের সাথে দেখা হয়েছে তো? হ্যাঁ, কি দায়িত্বে ছিলেন তখন জাহাঙ্গীর? তখন উনিও যুবতে ছিলেন আমার যত মনে হয়। মানে উনি জাহাঙ্গীরও যুবতে ছিলেন এবং আপনিও তখন একটা দায়িত্বে ছিলেন। সেই জাহাঙ্গীর কি এমন হয়ে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত ঘনিষ্ঠ হয়ে গেল? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয়তো এক কলে ফোন তুলতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অথচ মন্ত্রীরা 4 ঘন্টা 5 ঘন্টা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেবিনে এসে বসে থাকতেন। কি হয়েছিল 2020 পর? আপনারা যে এই প্রশ্নটা জিজ্ঞেস করলেন, আপনারা সবাই দেখেছেন কি যে পুরনো যারা ছিলেন সিনিয়র লিডার্সরা, ওনারা লাইন লাগিয়ে দেখা করার জন্যে ওয়েট করতেন অভিষেক ব্যানার্জির কাছে। আর যেহেতু জাহাঙ্গীর একটা ফোনেই ওনার ফোনটা তুলে নিত, তো কিছু না কিছু তো বলতে जो दाल में कुछ काला है, তো যেটা হিন্দিতে আমরা বলি, তো ডেফিনেটলি দাল মে কুছ কালা থা, এর তার জন্য। মানে কি মানে জাহাঙ্গীর পুষ্পা হতে পেরেছিল বলেই কি এক কলে ফোন তুলতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আর আপনারা যারা ছিলেন পুষ্পা হতে পারেননি বলে আজকে এই অবস্থা? পুষ্পা তো উনি 2026 ইলেকশনে নিজেকে বললেন, ওর আগে তো পুষ্পা উনি ছিলেন না, কি ছিলেন ওটা তো আমি বলতে আচ্ছা, পারবো না। দেখেছেন এই হাফ প্যান্ট পরে যখন ঘোরাচ্ছে একটার পর একটা নেতা তৃণমূলের, যার সাথে এক সময় আপনি রাজনীতি করে এসেছেন, দেখে কি মনে হলো? দেখুন, একটা কথা বলি, যে আমি জাহাঙ্গীরকে দেখলাম হাফ প্যান্ট পরে ওকে প্যারেড করাচ্ছে পুলিশ ওরই বিধানসভায়। আবার শওকত মোল্লাকে দেখলাম ওকে পুলিশ ভ্যান থেকে নামিয়ে ওকে আবার ওরই কনস্টিটুয়েন্সিতে প্যারেড করাচ্ছে। তো আমি উপরওয়ালা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে আমি একটাই আমি গ্রেটফুল আছি, যেহেতু আমি কখনো এই দুর্নীতি, এই তোলাবাজি আর এই স্ক্যাম এইসবে কখনো ছিলাম না। এই জন্যে আজকে আমি এখানে আপনার সামনে দাঁড়িয়ে দুর্নীতি করতে পারেননি বলে হয়তো ফোন তোলেনি আপনার? না, এই দুর্নীতি আমাকে শেখায়নি দুর্নীতি করতে, আর আমি কখনো করতেই পারবো না। কেন, যেটা বলে না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আপব্রিঙ্গিং যেটা হয়, ওটা আমাকে কখনো ওর মধ্যে হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাত সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করতেন আপনাদেরকে, আপনারা যেতেন, 3-4 ঘন্টা বসে থাকতেন, শেষমেশ যুবরাজের সাথে দেখা না হয়ে সুমিত রায় আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে আমাদের না, মানে আমরা তো ছিলামই, যেটা নেতা মন্ত্রীদের সাথেও তাই মানে বড় বড় সিনিয়র লিডার যারা, মানে যেটা বললাম না, মমতাদির সাথে যারা পার্টি শুরু করেছে, যখন তৃণমূল শুরু হলো, ওদের নাম আছে রেজিস্ট্রেশনে, ওদের সাথে কি খারাপ ব্যবহার, যেটা হয় না ইলিটারেট মানে ব্যবহার করেছেন, আর অনেক অসম্মান করেছেন। মানে একটা তো হয় কি, আপনি একজনকে রেসপেক্ট করলে ওই রেসপেক্টটা আপনি পাবেন, যখন আপনি রেসপেক্ট করবেন না তো আপনি রেসপেক্ট পাবেন সুমিত রায়ের কেমন ছিলেন? মানে সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে। এই সুমিত রায়ের যখন ব্যক্তিগত সাক্ষাৎ হতো, কেমন ছিলেন সুমিত রায়? না, আমার সাথে তো যেটা বললাম, আমার সাথে তো ওই কিছু লেনদেন তো হতো না। আমি ওনাকে ফোন করতাম পার্টির কোনো কাজ। উনিও কি প্রভাবশালী ছিলেন? আমার সাথে কত প্রভাবশালী ছিলেন, অবভিয়াসলি অভিষেক ব্যানার্জি তখন ওনার পিএ, তো উনি তো প্রভাবশালী হবেনই। তো আমার সাথে যেমন আমি জাস্ট ওনাকে ফোন করতাম, এটা আবার 2016 থেকে, আমি আবার বলছি, আমি যখন 2016 থেকে 2020 পর্যন্ত ছিলাম, তখন যখন ফোন করতাম কোনো রাজনীতিক কারণে ইয়া কোনো পলিটিক্যাল কোনো প্রোগ্রামের কারণে, তখনই আমার সাথে পিওর পলিটিক্যালি কথা হতো, এর বাইরে কোনো কথা হতো না। আপনি তো ভালোবেসে তৃণমূল কংগ্রেস দলটা করতেন,
আপনি কিছুদিন আগে সমাজ মাধ্যমে নিশ্চয়ই দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই আহত কর্মীদেরকে সাথে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে গিয়ে চড়িয়ে দিয়েছিলেন, মানে সপাটে চড় মেরেছিলেন 3 জনকে। সেই জায়গায় যদি আপনি থাকতেন কিভাবে স্টেপ করতেন? প্রতিবাদ কি করতেন আপনি? ইয়াসার হায়দার তিনি কি প্রতিবাদ করতেন দাঁড়িয়ে? আমি মিডিয়ার মাধ্যমে দেখলাম দুদিন এই যেটা আপনার হাজরা থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত যেটা মিছিলটা হলো ওই যুব আর ছাত্র নিয়ে, তো ওখানে দেখলাম একটা নিউজ মাধ্যমে কি একজনকে চর মারলেন। তো পরে জানতে পারলাম এটা ওনারই এই তৃণমূলেরই একটা কর্মী ছিলেন। আর কি নিয়ে চর মেরেছেন, কেন চর মেরেছেন, এটা তো সরাতে গিয়ে চড় মেরেছেন। মানে হ্যাঁ ওটাই। না, আপনি যদি ওখানে থাকতেন, আপনাকে যদি এইভাবে আপনার দল যদি ওই দল করতেন, দলনেত্রী যদি চড় মারতো, অনেকে যদিও সৌভাগ্যবান মনে করছেন চড় খেয়ে, আপনি কি প্রোটেস্ট করতেন না? আপনি এত শিক্ষিত, কিছুক্ষণ আগে বললে আপনার আপব্রিঙ্গিংটা অন্যভাবে হয়েছে, দুর্নীতির সাথে আপোষ করেননি কখনো, আপনি কি তখন মুখ খুলতেন? তখন এই সিচুয়েশন কি ছিল তখন আমি ওটা জানতাম না। না, এটা কি প্রসাদ হিসেবে মেনে নেওয়া যায়? মানে সব চড় মারছেন দলনেত্রী, সেটাকে আমি প্রসাদ হিসেবে নিতে পারি? না, এটা protest না? আমি এটা সহমত নেই। আমি এটা ডেফিনেটলি আমাকে আর কেউ চর মারতো তো ডেফিনেটলি আগে আমার কোনো ভুল হতো বা আমার কিছু আমি কোনো ভুল করতাম, তখন আমি আমার সিনিয়র লিডার আমাকে কিছু বলে দিলেন বা কেউ আমাকে বকে দিলেন, ওটা আলাদা ব্যাপার। কিন্তু চর মারা, ঘুষি মারা, এটা তো আমি কি কেউ নিতে পারবে না এটা। আমার আরেকটা প্রশ্ন, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে 4 ঘন্টা বসে থাকতে হতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন তুলতেন না, সুমিত রায় সব কাজ করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানোর কেউ সাহস করেছিল ওনার সমতুল্য নেতৃত্বরা? আমি তো যেটা দেখুন, আমার যে আবার বলছি 2021-এর পরে আমার তৃণমূলের সাথে ওরকম যোগাযোগ ছিল না। কিন্তু যেহেতু ওরা শাসকে ছিলেন, সব কিছু যেহেতু আমিও একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, আর আমি সবসময় পলিটিক্সেই আমি পলিটিক্স ছাড়া আর কিছু বুঝি না বেসিকলি। আমি পলিটিক্স কী হয়, পলিটিক্স মানে কি, আমি পলিটিক্সের মাধ্যমে লোকের সেবা করতে পারি, সোশ্যাল কাজ করতে পারি, লোকের যতটুকু আমার ক্ষমতা আমি লোকের সাহায্য করতে পারি। আর নিশ্চয়ই আমি একটাই কথা বলবো কি, এই যে তৃণমূলের এই ভাঙন, তৃণমূলের এই যে আজকে আমরা অবস্থা দেখছি, এই আমি নিজে বলবো এই দোষটা আমি অভিষেক ব্যানার্জিকে দেবো। আমার শেষ প্রশ্ন, মুর্শিদাবাদে যে এজেইউপির ঘাঁটি শক্ত রয়েছে, পুরসভা ভোট রয়েছে কলকাতাতে কয়েক মাস পরে, সেক্ষেত্রে কি পুরসভার জন্য স্ট্রং করবেন নিজেদের পার্টিকে, কলকাতাতে দাঁড় করাবেন প্রার্থী? নিশ্চয়ই আমরা এ নিয়ে আলোচনা করেছি, আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা হয়েছে। আর আমরা নিশ্চয়ই আমাদের যে কেএমসি ইলেকশন, পুরসভা কলকাতা মিউনিসিপ্যালিটির ইলেকশনে আমরা নিশ্চয়ই ক্যান্ডিডেট দেব। আর এইটা নিয়েই আমাদের এখন মিটিং হবে, আর যে মিটিংয়ে যা সিদ্ধান্ত হবে আমরা নিশ্চয়ই, কিন্তু আমরা হ্যাঁ একটা কথা বলছি, আমরা এই পৌরসভায় ক্যান্ডিডেট দিচ্ছি আমরা এজেইউপি থেকে। এত সময় কথা বলছিলাম এজেইউপি নেতা ইয়াসার হায়দারের সাথে। তিনি তার বয়সের থেকে অনেকটা বেশি সময় রাজনীতিক কেরিয়ারে কাটিয়েছেন, কংগ্রেসে ছিলেন, তৃণমূলে ছিলেন, এবং বর্তমানে তৃণমূলের এই হাল আগেভাগে বুঝতে পেরে ডিসেম্বর মাসে তিনি দল পরিবর্তন করে এজেইউপিতে আসেন। তিনি টিকিটও পেয়েছিলেন, প্রার্থী হিসেবেও দাঁড়িয়েছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের তৎকালীন স্মৃতিচারণ করতে গিয়ে সরাসরিভাবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ইতিহাসে যাদের নাম লেখা থাকবে তারাও পর্যন্ত নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেবিনে গিয়ে 4 ঘন্টা করে অপেক্ষা করতেন। এবং তৃণমূল কংগ্রেসের যে অবস্থা দেখতে পাচ্ছেন তিনি এর পুরো দায় ভার তুলে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ক্যামেরায় সিদ্ধার্থের সাথে রিয়া, বেঙ্গল লিবার্টি, কলকাতা। আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল লিবার্টি, স্বাধীন, কাচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।